আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ইলিয়াস হোসেন। অনুষ্ঠানটি ZSRM এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, সংস্কারের 166টি প্রস্তাব নিয়ে 32টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর মধ্যে অধিকাংশ ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছলেও মৌলিক কয়েকটি বিষয়ে তীব্র হচ্ছে মতবিরোধ। দ্বিকক্ষ সংসদের ব্যাপারে বেশিরভাগই একমত, তবে গঠন প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্নমত। প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সাংবিধানিক পদে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকা না থাকা সহ বেশ কিছু ইস্যুতে অনড় বিভিন্ন রাজনৈতিক বলয়। এনসিপি, জামাত সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি, মৌলিক ইস্যুগুলোতে ঐক্যমত্য এবং বাস্তবায়ন ছাড়া নির্বাচন নয়। তবে বিএনপি সহ সমমনা দলগুলো বলছে, অমীমাংসিত বিষয়গুলো জনগণের উপর ছেড়ে দিতে হবে। নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়েই সেসব সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই যখন অবস্থা, তখন আমরা প্রশ্ন রাখছি, ঐক্যমত্য কত দূর? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল JSDর সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, আলোচনায় যুক্ত হতে মতামত কিংবা প্রশ্ন তুলে ধরতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। তো আমরা শুরুতেই JSD সাধারণ সম্পাদক স্বপন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি, এই ঐক্যমত্যের কমিশনে আপনি একাধিকবার অংশগ্রহণ করেছেন বৈঠকে, আলোচনায়। তো যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম, তো সেক্ষেত্রে আপনি কতটা আশাবাদী বা আলোচনা কতটা অগ্রগতি দেখেছেন, আপনাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, সহ আলোচক দুজন, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কখনোই রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমাদের রাষ্ট্রের সংবিধানের যেসব সংকট সমস্যা নিয়ে দীর্ঘ সময় ধরে আমরা কথা বলছি, আমরা এর থেকে উত্তরণের পথ খুঁজছিলাম। এবং আপনার বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সময় আমরা বারবার বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে যে পরিমাণ ক্ষমতা দেওয়া আছে, পৃথিবীর কোনো সংবিধানে কোনো প্রধানমন্ত্রীর কাছে এই পরিমাণ ক্ষমতা দেওয়া নাই। এই সংগ্রামের মধ্য দিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, তার মধ্যে যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হলো এবং তার মধ্য দিয়ে আমরা সকলে মিলে আজকে একটি কথা বলার মতো জায়গা তৈরি হয়েছে, কথা পরিবেশ তৈরি হয়েছে। সেটা এক ধরনের অগ্রগতি আমি বলবো। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা এত গুরুত্বপূর্ণ অগ্রগতি। যে বিষয়টি বলছেন, ঐক্যমত্য কমিশনের কাজ করতে গিয়ে আমরা গত 3 দিন আমরা যে বৈঠকগুলোতে অংশগ্রহণ, দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে এখন, আগেও তো অনুষ্ঠিত হয়েছে, আগে যেগুলো হয়েছে এগুলো আনুষ্ঠানিক, খুব বেশি ডিটেল হয়নি। এই 3 দিনের বৈঠক যেটি হলো সেটি খুব ডিটেল হলো। আজ পার্টি টু পার্টি আমরা বসছি, আমাদের বক্তব্য দিয়েছি, সকলকে মিলিয়ে একসাথে বসার সুযোগটা হলো। সেখানে কি ডিবেটও হয়েছে নির্দিষ্ট? সেখানে তো আপনারা দেখেছেন অনেকগুলো বিষয়। আমরা খুব বেশি বিষয় একমত হতে পেরেছি এমনটি নয়। আবার যেগুলোতে মৌলিকভাবে একমত হয়েছে সেগুলোর প্রায়োগিক কীভাবে হবে সে বিষয়ে আমরা একমত হতে পারি না। যদি আপনি মনে করেন যে প্রথম আলোচনা যে 70 অনুচ্ছেদ নিয়ে আমরা সকলে একমত হয়েছি যে আস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া অন্য সকল বিষয় পার্লামেন্ট মেম্বাররা ওপেন থাকবেন। কিন্তু শর্ত থাকে যে বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবটি তারা আগে দিয়েছিলেন সেটি যে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা প্রশ্নে যেটি যুদ্ধ অবস্থা বিরাজ করলে সেখানেও এমপিরা দলের পক্ষে ভোট দিতে থাকবেন। যেটি এক ধরনের সমঝোতা যেটি হয়েছে, তার মধ্য দিয়ে সেটি বিএনপি যদি জনগণের ম্যান্ডেট পায়, তারা সেটি আগামী পার্লামেন্টে সংশোধন করার বিষয়টি নিয়ে আসতে পারবে। তার মানে হচ্ছে যে আমরা যে দুটি বিষয়ে একমত হলাম সেটি কিন্তু চূড়ান্ত নয়। এটি বলা যাবে না যে এটি আগামী দিনে এটা থাকছে, কারণ বিএনপি দাবিটাই করছে যে আমরা জনগণের ম্যান্ডেট নিব, এই প্রশ্নে ম্যান্ডেট পেলে আমরা সেটি কারেকশন করবো এবং সকলে মিলিয়ে সেটি আবার একমত হয়েছে। সুতরাং সেটিও যে একদম মৌলিকভাবে আমরা এগ্রি করে মানে ঐক্যমতে পৌঁছাছি তা নয়। কিন্তু আর যেসব বিষয়গুলো আপনারা জানেন যে সংসদীয় কমিটির প্রশ্নে আমরা এটা মৌলিকভাবে আমরা একমত হয়েছি। আর প্রত্যেকটি বিষয়ে আলোচিত বিষয় কিন্তু মোটা দাগে একমত হওয়া যায় না। নারী আসন নিয়ে আমরা 100তে একমত হয়েছি, কিন্তু তার কীভাবে নির্বাচিত হবে সে বিষয়ে বিভক্তি আছে। আপনার যেটি পার্লামেন্টের উচ্চকক্ষের প্রশ্ন যেটি আসছে, সেই প্রশ্নে
কি পদ্ধতিতে উচ্চকক্ষ নিয়ে সবাই একমত, কিন্তু কি পদ্ধতিতে হবে সেটি এখন ডিসাইড হয়নি। এভাবে প্রধানমন্ত্রী দুইবার পরপর দুইবার হওয়া নিয়েও অনেকগুলো দল এইসব প্রশ্নে একমত হয়েছে, কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। একটা জিনিস আমার কাছে এটা বলতেই হয়, সেটি হলো আমরা কমিশনে অনেকগুলো দল আমরা কাজ করছি, আমরা অংশগ্রহণ করছি, আলোচনা করছি, এই সুযোগটা তৈরি হয়েছে। কিন্তু আপনি যদি বলেন বিএনপি অথবা জামাত ইসলাম অথবা এনসিপি, যদি আমি একদম নাম ধরে বলি, এই দলগুলোর মতৈক্য যদি তৈরি না হয় কোনো জায়গায় কোনো প্রশ্নে, তাহলে একটি দলের যে কোনো একটা বিষয় তাহলে সেটি জাতীয় ঐক্যমত্য কমিশন গ্রহণ করবার মতো অবস্থায় আছে বলে আমি অন্তত মনে করছি না। আচ্ছা, যদি ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য প্রতিষ্ঠা না হয় সেক্ষেত্রে কি বিকল্প আছে কমিশনের কাছে? সেটি তো আমরা চেষ্টা করছি ঐক্যমত্য তৈরি করবার জন্য, এবং যে বিষয়গুলো নিয়ে গতদিন কথা হয়েছে, আগামীকাল কিন্তু সেই যেসব বিষয় ঐক্যমত হয় না সেগুলো নিয়ে কথা হবে, আবার নতুন কোনো এজেন্ডা এখানে আনা হয়নি। তাহলে আমরা তো আগেই বলেছি সেটি হচ্ছে সব বিষয়ে একমত হওয়ার সুযোগ তো থাকবে না, তাহলে তো এক দলের এক ম্যানিফেস্টোই হতো। যেহেতু ম্যাক্সিমাম যেসব জায়গাগুলোতে আমরা একমত হতে পারবো সেই বিষয়গুলোকেই সামনে নিয়ে ঐক্যমত্য কমিশন কাজ করবে না। একমত হওয়ার পদ্ধতিটা কি? ঐক্যমত্য কমিশন কি সব দলের, একটি দল যদি, আমি যেটা বললাম যে একটি দল একটা আপত্তি করলে সেটি আর আপনি নিতে পারছেন না, সেসব প্রশ্নে একমত হওয়ার পদ্ধতিটা কি, এটা নিয়ে আমরা প্রশ্ন করেছি, কিন্তু সেটি খুব খোলাসা করে বোঝা যায় না। যে সামনে যে আরো আলোচনা হবে সেখানে একটি পথ হয়তো দেখা যেতে পারে, বা এটার তো একটা ফিনিশিং এ আসতে হবে, সেটা একটা জায়গা তৈরি হতে পারে। আলোচনাটা হচ্ছে, এটা একটা অগ্রগতি এবং সামনে। আরেকটা বিষয় একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা আমাদের দল থেকে বারবার বলবার চেষ্টা করেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যে শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ যারা অংশগ্রহণ করলো, যারা লড়াই সংগ্রাম ফ্যাসিবাদকে পালাতে বাধ্য করলো, সেই শ্রেণী পেশার মানুষ, সমাজের অংশীজন, সমাজ শক্তিসমূহ যারা আছে, তারা কিন্তু আজকে কোনো আলোচনায় নেই। 5 তারিখের পর থেকে তারা কোনো আলোচনায় নেই। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য তাদেরকে পথে নামিয়েছে, পথে এসছেন, তাদেরকে এই ঐক্যমত্য কমিশনের বলেন, প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা বলেন, এই যে সংস্কারের প্রক্রিয়া অথবা রাজনৈতিক প্রক্রিয়ার বিষয়, তারা অংশীজন যে হওয়ার বিষয় ছিল, সেই অংশীজনটা করা হয়নি। আমরা বলছি যে শুধু রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে, রাজনৈতিক দলের আলোচনার মধ্য দিয়েই আমাদের রাষ্ট্রের যে সংকট, সে সংকট থেকে উত্তরণের পথ খোঁজা যাবে না। প্রাথমিক আলোচনায় কিছু সামাজিক সংগঠন, গবেষণাধর্মী সংগঠন, এদেরকে ডেকেছিল, এগুলো নাগরিক সমাজের কিছু বক্তব্য আসছে, কিন্তু একদম এটিকে আপনি যে 40 জনের উপরে আমরা যাদেরকে দিন মজুর বলি, তারা এই গণঅভ্যুত্থানে নিহত হয়েছে। আমার একজন কৃষক, একজন শ্রমিক, আমার পেশাজীবী মানুষ, আমার সাংবাদিক, এরা কোথায়? তাদেরও প্রতিনিধি যদি থাকতো বৈঠকে তাহলে ভালো হতো মনে করছেন? এই জনগোষ্ঠীটা তো শুধু রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। আমরা গতানুগতিকও মনে করি যে রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি হলো রাষ্ট্র পরিচালনা বিনির্মাণ করার প্রধান ব্যবস্থা। কিন্তু রাজনৈতিক দলের বাইরে এই যে বিশাল জনগোষ্ঠী আছে, যারা রাজনৈতিক দলের সদস্য নয়, কিন্তু সমাজের প্রত্যেকটা ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে জড়িত। আপনি প্রত্যেকটা লড়াই সংগ্রামে তাদের অংশগ্রহণ ছাড়া কোনো লড়াই সংগ্রাম সফল হয় না। আমাদের নারীদের কথা মনে করেন, 5 আগস্টের জুলাই অভ্যুত্থানে নারীদের কী ভূমিকা ছিল? সে নারীরা 5 তারিখ পর থেকে নাই, সে নারীদের কোনো অংশগ্রহণ নাই। সেইভাবে সমস্ত সোশ্যাল ফোর্সেস যারা বিভিন্ন ক্ষেত্রে তারা শক্তিশালী ভূমিকা পালন করে, এবং তারা জ্ঞান, বিজ্ঞান, মেধা, মনুষ্যের সব কিছুতে তাদের ভূমিকা রাখার সুযোগ আছে। সেই অংশীজনদেরকে বাদ দিয়ে কোনো আলোচনা, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের যে পথ খুঁজছি আমরা, গণতান্ত্রিক রূপান্তরের যে পথ খুঁজছি, সেটি টেকসই হবে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে রাজনৈতিক দলের পাশাপাশি সেই সমস্ত অংশীজনদেরকে এই প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে শুধু রাজনৈতিক দলের মতামতের বিভাজন অথবা ঐক্য যেটি তৈরি হয়, এর মধ্য দিয়ে আমরা 54 বছরে আমরা দেখছি শুধু রাজনৈতিক দলের কর্তৃত্ব বা ক্ষমতায়নের মধ্য দিয়ে গণতন্ত্রকে আমরা শক্তিশালী করতে পারি না, টেকসই করতে পারি না। শহীদুল ইসলাম বাবুলের কাছে আমি একটু আসতে চাচ্ছি, ওনার আলোচনা থেকে ধরে যদি আপনার কাছে আসি, যে বিষয়টা হচ্ছে যে একরকমের চিন্তা আছে যে রাজনৈতিক দলগুলো সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করে, কিন্তু সেই রাজনৈতিক দলগুলো কমিশনে বৈঠক করছে, কিন্তু যিনি বৈঠকে অংশ নিচ্ছেন তারও এক ধরনের উপলব্ধি যে ওই অন্যান্য পেশাজীবীদের প্রতিনিধি বা সুশীল সমাজের প্রতিনিধি থাকলে হয়তো ভালো হতো। আপনি যে দলগুলো অংশগ্রহণ করছে তার মধ্যে নিশ্চয়ই প্রধান দল আপনার দল, আপনার
ওপিনিয়ন অবশ্যই এই নানান শ্রেণী পেশা স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের অংশগ্রহণ থাকা দরকার, কিন্তু দুর্ভাগ্য আছে আরেকটা, আমাদের দেশে আসলে পেশাজীবী বলতে নিরপেক্ষ পেশাজীবী নাই একরকম বলতে, তারা সবাই কোনো না কোনো দলের সাথে সম্পর্কিত, এরা বিভক্ত হয়ে গেছে, যেটা এই জাতি রাষ্ট্রের জন্য খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। একেবারে নাই সেটা বলছি না, কিন্তু খুবই সংকুচিত, হ্যাঁ খুবই সংকুচিত, এবং তাদের বিগত সময়েও তাদের মত প্রকাশের কোনো সুযোগ আমরা খুব একটা দেখি নাই। হ্যাঁ আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের মেধা মুক্তবুদ্ধির উন্মুক্ত মুক্তবুদ্ধির চলতা তারা কিভাবে কি মানে মানে নোংরাভাবে ফ্যাসিবাদের পিছনে সাহস জুগিয়েছে, শক্তি জুগিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়ে, কলঙ্কের আশ্রয় নিয়ে, অন্যায়ের আশ্রয় নিয়ে, নীতিবোধহীনতার বাস্তবতা নিয়ে, এগুলো দুর্ভাগ্যজনক। তবে তারপরেও যারা আছে নিশ্চয়ই সেই অংশগ্রহণ করবার প্রয়োজন আছে, এটা আমি বিশ্বাস করি। এখন আসেন আপনি যে এই যে কি ঐক্যমত্য কমিশনে যে বৈঠক চলছে, মানে কি বলবেন, এখন গণতন্ত্র তো এটাই যে মত দ্বিমত বহুমত এটা থাকবে, তারপর আবার ঐক্যমত এটাও হবে। তো এখন সব দলের মত এক হবে না, হ্যাঁ এটাও ঠিক। এখন এক না হলে কি হবে সেটা আপনি প্রশ্ন করছেন। এক না হলে তো কি কেউ যে দলগুলোর নাম শুনলাম তার মধ্যে প্রধান দল কেউ যদি তার দায়িত্ব নিশ্চয়ই বেশি, না কেউ এমন ভাবে বলছে যে এগুলো না হলে নির্বাচন হওয়া যাবে না, এটা তো এক ধরনের ফ্যাসিবাদী কথাবার্তা বা আচরণ স্পষ্ট। যে কি কারণে আপনি যেটা বলবেন সেটা যদি না হয় তাহলে নির্বাচন হতে পারবে না, এটা কোনো বক্তব্য হতে পারে, বা এটা কোনো গণতন্ত্রের কথা হইতে পারে, এটা কোনো পরমত সহিষ্ণুতার কথা হতে পারে? শোনেন, সংস্কার সব করে ফেলতে পারলে ভালো, খারাপ না, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু এইবারে যে যত সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, এর আগে কখনো হয়েছে? এটা কি কম অর্জন? এই যে কেয়ারটেকারের প্রভিশন, আমি মনে করছি এই কেয়ারটেকারের প্রভিশন যদি আপনি সুন্দরভাবে সংযোজন করতে পারেন পার্মানেন্টলি আপনার সংবিধানের মধ্যে, এবং এই প্রক্রিয়ার মধ্যে কেউ যাতে হস্তক্ষেপ না করতে পারে, তার জন্য কি কি বাধা হতে পারে, বিঘ্ন হতে পারে, সেই পথগুলো যে অবস্ট্যাকলগুলো যদি আজকের জন্য এবং ভবিষ্যতের জন্য আপনি করে দিতে পারবেন, বাংলাদেশের সংস্কারের আপনি ধরে নেবেন 70% অর্জন হয়ে গেছে। আর বাকি যা থাকে, কারণ আমি বলছি এই কারণে, যদি খালি নির্বাচনগুলো সুন্দর পরিবেশে হয়ে যায় তাহলেই দেখবেন রাজনৈতিক দল বলেন বা যারা অংশীজন আছে প্রত্যেকেই সিরাতুল মুস্তাকিমে আস্তে আস্তে বাধ্য হবে। সেই জন্য আপনি গুড়া বাদ দিয়ে আগা নিয়ে দুই টানাটানি করেন হবে না, কেন এইটুকু হলো না, কেন এইটুকু হলো, অনেক হয়েছে। আপনি দেখেন বিএনপির মতো দল আরও আগে, আপনারও আগে বলেছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা করব, 70 অনুচ্ছেদকে আমরা ওপেন করে দেবো, এবং আমরা প্রায় সেগুলো 31 দফার যে সংস্কার, 31 দফা, এবং এগুলোর মধ্যেও আছে, এই সংস্কার কমিশনের প্রস্তাবে আছে সেইগুলোর বিষয়। আপনি মানে অবাক হবেন যে 700 কতটা প্রস্তাবের মধ্যে বিএনপি 682 না 92টা একমত হয়ে গেছে, বাকি কিছু কিছু আংশিক একমত হয়েছে, আলোচনার বিষয়ে সেই বিষয়গুলো বলা হয়েছে। তারপর আপনি যে 2 টার্মের প্রধানমন্ত্রী, আপনি যেটা বলেছেন যে ওনারা বলছেন যে 2 টার্মের বেশি কোনোদিন হইতেই পারবে না, আমরা বলছি যে পরপর 2 টার্ম। হ্যাঁ এটা তো কখনো ছিল না আগে, আপনি আগে 2 টার্মটা অর্জন করেন না, এটাই বা কম অর্জন কি? হাসিনা যদি 2 টার্মের বেশি না পারতো হাসিনা ফ্যাসিবাদ হইতে পারতো? হ্যাঁ কেউ 2 বারের বেশি আমেরিকান সিস্টেম, ওয়েস্টার্ন সিস্টেম আপনি যেটা মনে করছেন, একদিনেই আপনি যদি ওই ধারার ঠিক কথা আমেরিকান নাগরিক যে সচেতন যে অবস্থা সেটা আমার দেশে নেই এরকম বলতে চাচ্ছেন? আমার দেশে আছে, বা আমি কি সেই সচেতনতা ধারণ করি? এগুলো একটা ইস্যু আছে। তারপর উচ্চ কক্ষ, এই ধারণা নতুন কনসেপ্ট বাংলাদেশে, আমরা একমত হয়েছি, এখন একটু বাকি আছে যে গঠন প্রক্রিয়াটা কি হবে। তারপরে নারী আসন 100, তারপরে আপনার সুপ্রিম কোর্টের যে জুডিশিয়াল কাউন্সিল এই বিষয়ে একমত, দুদকের বিষয়ে একমত, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এখন আপনি বাকি কোনটা একমত হইলাম না আপনার মন মতো, তার জন্য আপনি নির্বাচন বন্ধ করে রাখবেন, এটা কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না, গণতান্ত্রিক কথা। এই বিষয়ে প্রধান উপদেষ্টা কিন্তু একবার পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো আমরা একটা চার্টার তৈরি করবো সকলে মিলে, আর যেগুলো একমত হবে না সেই বিষয়গুলো আমরা জনগণকে জানিয়ে দেবো, এটা একটা প্রক্রিয়া। আর বাকি যেটা আমি মনে করছি, ঠিক আছে আপনি মনে করছেন যে বিএনপি এটার সাথে একমত হয় নাই, খুব খারাপ কাজ, এটা একমত হওয়া উচিত ছিল, তো আপনি সেটা মানুষকে বলেন, আপনার ম্যানিফেস্টোতে দেন যে আপনি এটা করবেন, আর আমি ম্যানিফেস্টো, মানুষ যদি আপনারটা গ্রহণ করে ওকে ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা তো নাই, কিন্তু আপনি মানুষের কাছে যাইতে কি কারণে ভয় পান সেটা আমার বোধগম্য না, আমি দুঃখিত আসলে। আচ্ছা, আমরা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আপনার কাছে জানতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নিচ্ছে এবং ইতিমধ্যে আপনার কাছে হয়তো পরিষ্কার যে তারা তাদের যে নির্বাচনী এজেন্ডা সেখানে দিয়ে ইশতেহার দিয়ে জনগণের কাছে যেতে চায়, তারপরে জনগণ ঠিক করবে যে কারা তাদের মনের কথা বলেছে, তাদেরকে নিয়ে সংস্কার হয়তো করবে। কিন্তু এখন যে ঐক্যমত্য কমিশনের বৈঠকটি চলছে, এটির একটি সুন্দর পরিসমাপ্তি কিভাবে হতে পারে আপনার যদি এক্ষেত্রে কোনো সাজেশন থাকে? ধন্যবাদ আপনাকে এবং আমার 2 বিজ্ঞ সহ আলোচক আর RTV দর্শক শ্রোতা। এখানে আপনার মূল বিষয়গুলো আসছে কিন্তু ঐক্যমত্যের।
দেখেন, ঐক্যমত্য এমন একটা জিনিস, আমরা সংস্কার পরে আসি। ঐক্যমত্য এমন এক জিনিস, রাজনীতিবিদদের মধ্যে যদি ঐক্যমত্য না থাকে, সেটা কি? যে আমরা রাজনৈতিক দলগুলোই সবসময় ক্ষমতায় থাকবো আর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, সেখানে যেন ঐক্যমত্য না হয় এবং এটা যখন জটিল রূপ ধারণ করে, তখনই দেশের সামরিক শাসন আসে, কিংবা 1-11 আসে, কিংবা ইউনূস সাহেবের মতো লোক আসে। আবার আসার পর যদি সেই রাজনৈতিক দলগুলো আবার ঐক্যমত্যে না আসতে পারে, তাহলে ওই অনির্বাচিত সরকার তার মেয়াদ বৃদ্ধি হয়ে যায়। ভেরি সিম্পল। এবং এই আশা আশঙ্কার মধ্যেই কিন্তু জাতি আছে। রাইট। এখন আসেন বিগত নির্বাচন, আমি পার্টিকুলার 3টা নির্বাচন বলবো, 2014, 2018 এবং 2024। তার আগের যে নির্বাচন, বাবুল সাহেবদের অবশ্যই জানা আছে, 1991 সালের নির্বাচন, 96 সালের নির্বাচন এবং 2001-এর নির্বাচন। বাংলাদেশের কনটেক্সটে এই 3টা নির্বাচনের মতো ভালো নির্বাচন আর হয় নাই, সেটা বলে লাভ নাই। আসেন 14-তে। 14 নির্বাচনগুলো কি হয়েছে? 14, 18 এবং 24, সেটা হলো আমি যেভাবে দিব, আমি ব্যক্তি যেভাবে দিব। 2014 নির্বাচনে যদি 60টা সিট বিএনপিকে দিত, তর্কের খাতিরে বলছি, কারণ আপনি আমি সবাই জানি নির্বাচনটা কেমন হয়েছে। 60টা সিট দিতে চাইলেই দিতে পারতাম, বুঝাইতে পারছি আমি, ভোটের কোনো বালাই ছিল না। তারপরে 2018-তে 80টা সিট দিতাম, তাহলে বিএনপি ভাবতো কি, এই যে আমরা আগাচ্ছি। 2024 যদি 100 সিট দিত, এই আন্দোলনগুলো হইতো না। আমি জানি না বাবুল ভাই একমত হবে কিনা, আমি বলছি যে কায়দে আমাদের নির্বাচনগুলো হয়েছে। আপনি এই হিসেবে বলতে পারেন যে 2008-এর ইলেকশন নিয়েও কথা আছে, তারপরেও বিএনপির একটা অংশগ্রহণ ছিল বলে একটা ভারসাম্য দেখা গেছে। বাংলাদেশের সবচেয়ে ভালো কারচুপি হয়েছে, যেটাকে বলে সূক্ষ্ম কারচুপি। কেন? আমি আপনার সিম্পল লজিক দেই। 2008-এ ক্ষমতা কার কাছ থেকে নিয়েছিল? বিএনপির কাছ থেকে। আপনি কি ধারণা করেন বিএনপির কাছ থেকে ক্ষমতা নিয়ে ওই আর্মি আবার বিএনপির কাছে ক্ষমতা ফেরত দিবে? এটা হয়? ভেরি সিম্পল লজিক। এইখানে তো বিরাট বড় নিউটনের সূত্র জানা হলে আইনস্টাইন হইতে হবে না। যার কাছ থেকে ক্ষমতা কাইরে নিছি তারে ক্ষমতা দিব, এটা হয়? সুতরাং 2008-এর কারচুপি ছিল ওটি ইন্টেলেকচুয়াল কারচুপি, মানে এই সামান্য ব্যবধান দিয়ে দিয়ে পার্থক্য দিয়ে। কিন্তু এই যে 2014, 18, 24 যেটা বললাম, 60, 80 যদি 100 হইতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি হয় না। বিএনপি আশার আলো দেখতো। আর আওয়ামী লীগ যে ডার্টি রাজনীতি করছে, যে তারা ছিল ইসরায়েলের মতো বাংলাদেশে, অর্থাৎ সরকার এবং এই প্রশাসনের লোকগুলো ছিল ইসরায়েল, আর বাকি 18 কোটি লোক ছিল ফিলিস্তিন। সুতরাং আপনার ওই সিট নিয়েও, মানে 100 সিট দেওয়ার পরেও আওয়ামী লীগ তার রাজত্ব করতে পারতো, কিন্তু ইউনূস সাহেব আসতে পারতো না। এখন বিএনপির আস্থা হইতো। এখন আপনি আসেন, এখন যদি ঐক্যমত্যে রাজনীতিবিদরা না আসে, আপনি সংস্কার কি হবে না হবে সেকেন্ড, আপনাকে ঐক্যমত্যে আসতে হবে। ঐক্যমত্যে আসার জন্য খুব বেশি বড় দল নাই, সবচেয়ে বড় স্টেক হোল্ডার কে? বিএনপি। তারপরের স্টেক হোল্ডার জামাত, টু সাম এক্সটেন্ট আপনি এনসিপি ধরেন। এনসিপি কেন ধরি? সবাই বলে গভর্নমেন্টের ব্লেসিংসে আছে। তাহলে এই রাজনৈতিক দল এইগুলা স্টেক হোল্ডার, আবার সরকার নিজে একটা স্টেক হোল্ডার, প্লাস এইরকম ক্রাইসিসের মধ্যে রেজিমেন্টেড ফোর্স আর্মি একটা স্টেক হোল্ডার থাকে। সুতরাং এই 3 গ্রুপের স্টেক হোল্ডারের মধ্যে যদি একটা সমঝোতা সমন্বয় না হয়, আপনি নিশ্চিত থাকতে পারেন নির্বাচনের ব্যাপারে, মানে নির্বাচনের ভাগ্যে কঠিন পরিস্থিতি আছে। সেক্ষেত্রে আমরা যেটা নিয়ে ভাবছি এখন, যে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আসেন, আপনি তো আগে নির্বাচনের দিকে যাইতে হবে। আর এই যে যদি সংস্কার ফাইনালি হইল না, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আপনি কোন সংবিধানের অধীনে নির্বাচন করবেন? দ্যাট কোশ্চেন উইল কাম। এখন তখন যদি আপনি বর্তমান যে এক্সিস্টিং যেটা আছে সেই সংবিধানের অধীনে করতে চান, সেই সংবিধানের অধীনে এই সরকার কি? এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই, আছে নির্বাচিত সরকার আর নির্বাচনের আগে একটা তত্ত্বাবধায়ক সরকার, সেটা বাতিল করে দিয়েছিল হাইকোর্ট, সেটা ফেরত দিছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেটাও আছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার আছে আর ওইটা আছে, মানে নির্বাচিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকারটা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে গেলে তার আগে আপনি তত্ত্বাবধায়ক সরকার ঢুকাবেন কিভাবে? সরকার যদি অন্তর্বর্তীকালীন হয়, তত্ত্বাবধায়কের সাথে সম্পর্ক তো নির্বাচিত সরকারের সাথে। নির্বাচিত সরকার থাকলে একটা সার্টেন টাইম তত্ত্বাবধায়ক সরকার আসবে, সে এসে নির্বাচনটা দিয়ে যাবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থাকলে তাকে যদি নির্বাচন আমরা করতে না দিই ফাইনালি, ইন দ্য নেম অফ সংস্কার বা যা কিছু আপনি বলেন, তাহলে আপনি নির্বাচন যদি না হয় আর সরকার যদি চলে যেতে বাধ্য হয়,
তাহলে কি হবে? এই দায়িত্বটা তৃতীয় ব্যক্তির কাছে আবার যাবে, নো ডাউট অ্যাবাউট ইট। আপনি বলতে চাচ্ছেন সংস্কার যাই হোক কিন্তু ঐক্যমত পৌঁছতে হবে বা একটা নির্বাচনের দিকে যেতে হবে। আপনি ঐক্যমত না পৌঁছলে নির্বাচন করতে পারবেন না তো। কারণ আজকে আপনি যাই দেখেন না কেন, নির্বাচন ঘন আসলে লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু আসবে। যেমন এই যে গত 3টা নির্বাচন হলো 14, 18, 24, এখানে কিন্তু সব দলের সবচেয়ে বড় ইয়ে ছিল কি? লেভেল প্লেইং ফিল্ড। আর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে প্রশাসন, তাহলে সেই প্রশাসনই তো আছে। তাহলে তখন যারা নির্বাচনে যান নাই লেভেল প্লেইং ফিল্ডের ইস্যুতে, তাদের আজকে কেন এই প্রশাসনের আস্থা হইল যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে? আপনার একটা কথা করি, আপনি যে ঐক্যমত্যে পৌঁছতেই হবে এটা বলছেন, কিন্তু সেটা কিসের ভিত্তিতে? নির্বাচনকে সামনে রেখে নাকি যে ইস্যুগুলো সামনে এসেছে রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তো আগাইতে হবে, কারণ অলরেডি তো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তার আগে তো সবাই চাচ্ছে যে এই জায়গাগুলো সংস্কার হওয়া উচিত। সেই কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবে, প্রধানমন্ত্রী মেয়াদ থাকবে কতদিন, লন্ডনেই হইছে। কেন বলি, যার জন্য আমি বলতে চাই আজকে আপনার প্রোগ্রামের নাম কি? রোড টু ডেমোক্রেসি, বাট নাও পলিটিক্স ইজ গোয়িং টু রোড টু সিক্রেসি। কেন বলছি সিক্রেসি? আমরা কি জানি তারেক জিয়া সাহেবের সাথে ইউনূস সাহেবের কি কথা হয়েছে, যেটা ইনডোরে হয়েছে, গোপন, একান্ত গোপন? যৌথ সংবাদ সম্মেলন যা জেনেছি আমরা, না সেটা যৌথ সম্মেলনে যেটা, কিন্তু তার সাথে যে একান্তে যেটা হয়েছে সেই কথাগুলো আমরা জানি নাই। আমরা না জানি, আমাদের জানার দরকারই নাই। আর ইউনূস সাহেবের কোনো কমিটমেন্ট নাই, সে তো অন্তর্বর্তীকালীন সরকার। আপনি লিখে রাখতে পারেন সে চলে যাবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিকভাবে মেয়াদ নাই, কিন্তু উনি মেয়াদ দিচ্ছেন যে ডিসেম্বর 25 থেকে জুন 26-এর মধ্যে নির্বাচন দিয়ে। রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। না রাজনৈতিক দলগুলো মেনে নেয়, এতদিন থেকে সে নির্বাচন দিয়ে যাবে। রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে, কারণ তার যেহেতু মেয়াদ নাই, শুধু সে যে মেয়াদটা দিবে ওটাই চূড়ান্ত। রাজনৈতিক দল বলে আপনি এতদিনের মধ্যে দিয়ে যান, তাহলে প্রশ্ন আসবে মেয়াদ কোথায় আমার? এখন মেয়াদ হয়েছে, এবং সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা কাছে আসা হয়েছে উইথ লট অফ ইফস অ্যান্ড বাটস। কি বলছে? সংস্কার, জুলাই সনদ, বিচার, তিনটার কিন্তু আবার দৃশ্যমান অগ্রসরটা দেখতে হবে। এবং এইটা কিন্তু সেই যৌথ প্রেস কনফারেন্স যখন হয়েছে, সেখানে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, উনি কিন্তু অপোজ করেননি। তাহলে এটা দৃশ্যমান হতে হবে। যদি আমি বলি বিএনপি লন্ডন, সেখান থেকে সিদ্ধান্তটা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে তাহলে এখন বিএনপি ঢাকা কি ছিল? বিএনপি ঢাকা কিন্তু 2জন উপদেষ্টাকে এবং খলিল রহমানের পদত্যাগ চেয়েছিল। কিন্তু বিএনপি লন্ডনে আমরা কি দেখলাম? খলিলুর রহমান সাহেব তাকে রিসিভ করছেন, যার অপসারণ এখান থেকে চাওয়া হইল। সে যখন তাকে রিসিভ করছে এবং সেটা যখন এন্ডোর্স হইল, তার মানে হচ্ছে বাংলাদেশে বর্তমান যে কনটেক্সট, তাতে একজন নিরাপত্তা উপদেষ্টা দরকার, সেটাই তো অ্যাপ্রুভাল দেয়। পাশাপাশি আরও 2জনের পদত্যাগের বিষয়ও আসেনি। সুতরাং এই কারণে আমি না জানি, আমার মনে হয় বাবুল ভাইদের মতো লোকের জানা দরকার, কারণ তানানের সামনে আগাবে কেমনে? যদি আপনি কি সিদ্ধান্ত না জানেন, তাহলে আপনি আগাবেন কিভাবে? কালকে যদি কোনো কারণে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় এবং ইউনূস সাহেব যদি চলে যান, তখন যদি বলে বাবুল ভাইয়েরা, কথার কথা বলছি, যে এই আলাপ হয়েছিল সেগুলো ফুলফিল করে নাই, তাই আমরা নির্বাচন হয়নি এবং উনি চলে গেছেন, তখন যদি বলেন এই আলাপ হয়েছিল, সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না যদি এখন প্রকাশ না করেন যে কি আলাপ হয়েছে। পরে বললে তো গয়রহ হবে, আমরা জানি না। সে কারণে 1 নম্বর। 2 নম্বর, বিএনপির প্রকৃত একটা সুন্দর গাইডলাইন পাওয়ার জন্য তাদের অন্তত সিক্রেসিটা জানা দরকার, এবং ইট শুড বি মেক পাবলিক, মানে পাবলিক হওয়া উচিত। কারণ আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারেক জিয়া সাহেব, এবং উনি একটা টার্নিং পয়েন্টে নিয়ে গেছেন দেশটাকে। অর্থাৎ উনি একজন বড় মাপের নেতা, সেটা এস্টাবলিশড হয়ে গেছে। আপনি যে কথা বলছেন এটা তো এক ধরনের রাজনৈতিক কৌশল, আসলে সব কথা তো আর বাইরে আসবে না। আমি সেটা জানি না, বৈঠকে সংলাপে অন্য বিষয় থাকবে। ব্যক্তি আমি না জানলে আমার কিছুই আসা যায় না, কিন্তু তার দলের যারা বড় মাপের স্টেক হোল্ডার ঢাকায় আছেন, তাদের নিশ্চয়ই জানা উচিত। তাহলে আগাবেন কিভাবে? আপনি নিশ্চয়ই প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছে তারা হয়তো জানেন কি জানেন না। আমরা একটু স্বপন ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে আমরা যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম আলোচনাটা, যে ঐক্যমত্য কমিশনের ব্যাপারে, তো এই যে বিএনপি বড় দল বা অন্য দলগুলো একটু কম জনসমর্থন বা ছোট দল বড় দল এরকম আলোচনা আছে, আমি বলতে চাচ্ছি না, কিন্তু বাইরে এই আলোচনা আছে। ঐক্যমত্য কমিশনে কি সবাইকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, নাকি সেখানেও ছোট বড় হিসেবে দেখা হয়? আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে বড় দল ছোট দলের যে বিন্যাস আছে, সেটি তো আছেই, বিরাজমান। ঐক্যমত্য কমিশনে আমরা সকলে কথা বলবার চেষ্টা করছি, কথা বলছি, যার যার মতামত আমরা দিতে পারছি না যে তা নয়। কিন্তু ওই যে কথাটা শুরুতে আপনাকে বললাম যে কোনো বিষয় ঐক্যমত্যে পৌঁছাতে হলে সমস্ত শক্তি বা দলগুলো অংশগ্রহণ করে একমত হলেও
বড় স্টেক হোল্ডার যারা, তাদের মতামতটি গুরুত্ব পাওয়া বিষয়ে দাঁড়িয়ে যায়। তারা যদি একমত না হন সে বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। সুতরাং আমরা অনেক বিষয়ে সমস্ত রাজনৈতিক দল একমত হচ্ছি, অনেক বিষয়ে আমরা বলছি যে যেমন প্রধানমন্ত্রীর পরপর 2বার ক্ষমতার বসে প্রায় অলমোস্ট সকল রাজনৈতিক দলে এরকম আছে, 2 জাতি সহ। বিএনপি এই বিষয়ে একমত হননি। ঠিক এরকম অনেকগুলো বিষয় আছে। এখন এই বিষয়গুলো একমত যদি না হয়, এগুলার পরিণতি কী হবে আমরা জানি না। আবার এটিও ঠিক যে বাংলাদেশের রাজনীতিতে যে বড় রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, যে কথাটি আপনি বললেন, এমনও তো বলা হয় যারা ছোট ছোট রাজনৈতিক দল তারা এত বড় বড় এজেন্ডার কথা বলে, হ্যাঁ, এইটি তো তাদের বলবার কথা নয়। আমরা একটা কথা বলতে চাই যে রাজনীতি করবার জন্য, দেশের ভবিষ্যতে গণতান্ত্রিক একটি রাষ্ট্র তৈরি করবার জন্য ন্যায্যতার কথা যদি বলবার সুযোগ থাকে, সেটি বড় কি ছোট রাজনৈতিক দল এটি বিবেচনা নেবেন, নাকি কথাটা ন্যায্যতা আছে কিন্তু এই সংস্কৃতিটা খুব কম আসলে। হ্যাঁ, এটা অনেক সময় তুচ্ছ তাচ্ছল্য হয়ে যায়। আচ্ছা, ওইভাবে যদি হয়ে যায় তাহলে কি বিএনপি, জামাত, এনসিপি যেটা বলছে বা তারা 3টি দল যে ব্যাপারে একমত হচ্ছে, সেটাই কি ঐক্যমত্য প্রতিষ্ঠা হচ্ছে সেই ব্যাপারে? আমার তো মোটা দাগে মনে হয় 3টি রাজনৈতিক দলের একমত হওয়ার উপরে নির্ভর করে কোনো বিষয় একদম নিরঙ্কুশ ঐক্যমত্য তৈরি করবার ক্ষেত্রে। এই 3টি দলের যদি কারো আপত্তি থাকে কোনো বিষয়, তাহলে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো বলে। এরকম কোনো বিষয় আপনাদের সামনে এসেছে যে এই 3 দল এক হয়েছে আর অন্যরা বিপক্ষে আছে কোন ইস্যুতে? না, সেটি তো যেমন আমরা 70 অনুচ্ছেদের প্রশ্নে আমরা একমত হয়েছি, সবাই মিলে একমত হয়েছি। তারপরে সংসদীয় কমিটির প্রশ্নে একমত হয়েছি, নারী আসন 100তে একমত হয়েছি, কিন্তু কিভাবে হবে সেটি একমত হতে পারিনি। প্রক্রিয়াটা পরে হয়তো আলোচনা হবে, কিন্তু মোটা দাগে আপনারা একমত হয়েছেন। পার্লামেন্টের উচ্চকক্ষে 100 আসনের ভিতরে সবাই, যদিও আমাদের দলে ভিন্ন প্রস্তাব ছিল, আমরা শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল একটি উচ্চকক্ষ চাই, কিন্তু সকলে মিলে 100 আসনের যে উচ্চকক্ষের কথা বলছে, এখানে পিআর পদ্ধতির ভোটের নাকি কি বলে আসন সংখ্যার ভিত্তিতে হবে সে বিষয়ে বিতর্ক। ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলোই ভোটের ভিত্তিতে পিআর কথা বলছে, কিন্তু বিএনপি এ বিষয়ে পরিষ্কার করে নাই, বোধ হয় তারা আসন সংখ্যার ভিত্তিতে যাচ্ছে, সে বিষয়ে মীমাংসা হয়নি। মানে আংশিক অনেকগুলো বিষয় একমত সকলে হয়ে গিয়েছে, কিন্তু এর অন্য দিক যেটি আছে সেই মীমাংসাটা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে মীমাংসাগুলো না হলে তাহলে ভবিষ্যৎটা কি হবে? তাহলে ওই অর্থে বলা যায় যে 70 অনুচ্ছেদ ছাড়া আর কোনো বিষয়েই পূর্ণাঙ্গ ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি। আংশিক হাতে সহমত হয়তো জানিয়েছে। মানে এই সাবজেক্টটা একমত হওয়া গেছে, আপার হাউস একমত হওয়া গেছে, নারী আসন বিষয়ে একমত হওয়া গেছে, কিন্তু এটার মানে একমত হয়েছেন, বাট কিভাবে হবে সেই প্রক্রিয়াটা নির্দিষ্ট করা হয়নি। এটা কাঠামোটা কিভাবে হবে, নির্বাচনটা কিভাবে হবে সে বিষয়ে একমত হওয়া। সেটা নিয়ে কি সামনে আলোচনা হবে নাকি যে সরকার আসবে তারা করবে? গত 3 দিনের যে আলোচনাগুলো ছিল, এজেন্ডা ছিল, তার সেই আলোচনা আগামীকাল নতুন কোনো আলোচনা সৃষ্টি নাই। পুরনো যেসব বিষয়গুলো আলোচনা মীমাংসিত হয় নাই সেগুলো আগামীকাল আলোচনা হবে। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়। বিশেষ করে আমি শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে আসতে চাচ্ছি যে উচ্চ কক্ষের ব্যাপারে তো মোটামুটি একমত হয়েছে যে 2টি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকবে, তো সেখানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে হলে কি ধরনের সংকট হতে পারে? বিএনপি একটা আপত্তি আছে এখানে সংখ্যানুপাতিক হলে। নতুন কনসেপ্ট, টোটালি একটা নতুন কনসেপ্ট। জি হ্যাঁ, যেটা কোথাও এইভাবে কিভাবে কোথায় আছে আমি জানি না। কেউ বলছেন যে পার্লামেন্ট নির্বাচনেও আপনি পিআর পদ্ধতিতে করবেন, তাহলে মানুষের সরাসরি যে ভোটে প্রার্থী নির্বাচনের যে সক্ষমতা সে জায়গাটা থাকছে না। কারণ আমি যদি আমার জায়গায় ভোট বেশিও পাই, পিআর পদ্ধতি হলে আমার জায়গায় এমপি উনি হয়ে যেতে পারে। তো এটা কোনো ধরনের ব্যাপার, এটা সিলেকশনটা দল দিবে। তো এটা কোন ধরনের পদ্ধতি এটা আমরা জানা, একই তো পিআর পদ্ধতি। হ্যাঁ, আমাদের একটা গতানুগত একটা প্রক্রিয়া ছিল উচ্চ কক্ষ, এটা আমাদের একটা অর্জন। উচ্চ কক্ষ দীর্ঘদিন ধরে ওনারা বলতে চাচ্ছেন যে নিম্ন উপকক্ষে সরাসরি ভোট হলো, জনগণ ভোট দিয়ে আসলো, এরপরে যখন উচ্চকক্ষ তৈরি করা হবে তখন ওই ভোটের রেশিও অনুযায়ী উচ্চকক্ষে লোক ঠিক করা হবে। মানে আপনি পার্লামেন্টে যে ভোট পেয়েছে সব মিলে অ্যাজ এ হোল গড় করে, এটা নতুন ধারণা, যেটা আমি বলছি পার্লামেন্টেও কেউ বলেছে যে পার্লামেন্ট নির্বাচনও এই প্রক্রিয়ায় হতে হবে পিআর পদ্ধতিতে।
যেটা আমাদের সমাজ ব্যবস্থা বা উপমহাদেশে কোথাও আছে, এই নজির আমাদের এই অঞ্চলে কোথাও সেই আলোচনাটা এখন অতটা নেই। এখন যেটা আছে যে নিম্নকক্ষ সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে, আর সেই ভোট অনুযায়ী আপনার উচ্চকক্ষের আমাদের নারী প্রতিনিধি যারা হয় তারাও কিন্তু একই পদ্ধতিতে হয় সংসদের ভোটে, মানে এমপি এখন যেটা হয়, এবং এটি বিএনপি সংস্কার করেছিল যে ওই সংখ্যানুপাতিক হারে আপনি কতজন এমপি পাস করে আসলেন তার ভিত্তিতে আসন হবে। আমরা ওই জায়গাটায় রয়েছি। এটা একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। হুট করে আপনি এইভাবে উচ্চকক্ষ বা কি নারী প্রতিনিধি, এটা এখনই গ্রহণযোগ্য হওয়ার মতো বাস্তবতা বাংলাদেশ তৈরি হয়ে আছে বলে আমরা মনে করছি না। আপনারা মনে করছেন এটা বাংলাদেশের জন্য সমস্যা হতে পারে? সমস্যা তৈরি হতে পারে। আবার এটা যদি হতেই হয় যে নতুন সংসদ নির্বাচিত হবে তারা হয়তো এই জাতীয় সংসদে আনতে পারে, এরকম বলতে চাচ্ছেন? এটা আমরা মনে করছি। এই ক্ষেত্রে কি আপনি আপনি দ্বিমত করেন স্বপন ভাই? আপনার কি মনে হয় যে আপনারা তো এইরকম কিছু একটা বলেছিলেন? আমরা তো পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে আমরা তো বলেছিলাম যে আমরা এই যেই উচ্চকক্ষের কথা বলা হচ্ছে রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে মোটামুটি একমত হচ্ছেন সকলে। আমরা মনে করি যে এটা এক ধরনের রাজনৈতিক দলের আরেকটা এক্সটেনশন। যে পদ্ধতি পিআরএ ভোট অথবা আসন যায় যে ভিত্তিতে হোক না কেন, সে রাজনৈতিক দলের লোয়ার হাউসের যাদের প্রতিনিধিত্ব থাকবে তাদেরই এক ধরনের প্রতিনিধিত্ব আপার হাউসে থাকছে। এটা দিয়ে রাজনীতিতে যে ভারসাম্য রক্ষার যে ক্ষমতার ভারসাম্য তৈরি করবার জন্য যে আপার হাউসের প্রস্তাব করা হয়েছে তার খুব গুণগতভাবে কোনো পরিবর্তন হবে বলে মনে করি না। আমরা যেটি বলবার চেষ্টা করছি যে পার্লামেন্টের উচ্চকক্ষ আপনারা নিতে চাচ্ছেন বিভিন্ন পেশাজীবী বা সুশীল সমাজের সমাজের প্রতিনিধি, তারা অদলীয় বলে। বাবুল বলছে সবাই দল করে, আমরা বলছি দলীয় আনুগত্য কারো থাকতে পারে, কিন্তু সেখানে তিনি নির্বাচিত হবেন অদলীয় ভিত্তিতে। অদলীয় ভিত্তিতে নির্বাচিত হওয়ার পরে দলীয় আনুগত্যের পক্ষে ওনাকে কথা বলবার দরকার হবে না। যদি উনি মনে করেন যে উনি স্বাধীনভাবে ওনার শ্রেণী পেশার প্রতিনিধিত্ব করবেন, কৃষকের কথা বলবার কথা চেষ্টা করবেন, একজন আম ব্যবসায়ী তাদেরকে বাছাই করার ব্যাপারটা কি সেটা নিয়ে আমি একটু একটি লাইন শুধু, যে যারা নিম্নকক্ষে পাশ করে আসলো তাদের সংখ্যার ভিত্তিতে আপনারা ঠিক করবেন উচ্চকক্ষে কারা প্রতিনিধিত্ব করবে? না, তারা নিম্নকক্ষে পাশ করে। আমরা বলছি এই শ্রেণী পেশার মানুষকে আমরা আমাদের প্রস্তাব আর কি, এটি গৃহীত হইলেও আলোচনা হতে পারে কিভাবে এখানে আসবে। আমরা 13টা ক্যাটাগরি আমরা নির্ধারণ করেছি এই পেশার মানুষগুলোকে এই পার্লামেন্টের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব দেওয়া, এবং তাদের নির্বাচন পদ্ধতি কি হবে, প্রত্যেকটা পেশায় তার পেশা থেকে সে নির্বাচিত হবে। যেমন সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিত্ব থাকবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের না। আমি এই জায়গায় আমি বলছি বিএনপি যদি ধরেন কথার কথা ধরে নিই যে বিএনপি বেশিরভাগ আসন পেল, তাহলে বিএনপি যখন উচ্চকক্ষের জন্য সদস্য ঠিক করবে, আপনি বলছেন যে সাংবাদিক থেকে হয়তো 5 জন নেবে, আপনার লেখক থেকে 5 জন নেবে, তাহলে তো বিএনপি মনা লোকই আসবে ওখানে। না, সেটা বলছি না তো। পার্লামেন্টের উচ্চকক্ষে নিম্নকক্ষে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদেরই মনোনীত প্রার্থী উচ্চকক্ষে যাবে, সেই কথাটা বলা হচ্ছে না। উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতিটা হবে অদলীয়, কোন দলের নমিনেশনে সেখানে ভিত্তিতে নিয়োগ দিবে সে আলোচনাটা আছে। তাহলে বলছেন যে বিভিন্ন সংগঠনে যারা এখন আছে নেতা তাদের থেকে বাছাই করবে, এই পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারেন আপনি। আমরা আমাদের বেসিক কনসেপ্টটা হচ্ছে যে সব পেশাজীবী সংগঠনও কিন্তু রাজনৈতিক দোষদৃষ্ট বিভিন্ন সংগঠন। এখন বিএমএ তো বিএনপি আওয়ামী লীগ এর প্রতিনিধিত্ব থাকেই, কিন্তু বিএমএ তো কোন দলের অঙ্গ সংগঠন না। আপনি সাচিব বা ড্যাবের কথা বলছেন না? সাচিব বা ড্যাবের কথা বলছি না, বিএমএর কথা বলছি। বিএমএ তে শহীদ বাবুল বেদের প্রতিনিধিত্ব থাকছে, কিন্তু সে কিন্তু বিএমএর প্রতিনিধিত্ব করছে, সে কিন্তু সাচিবের বা ড্যাবের প্রতিনিধিত্ব করছে না। এই পদ্ধতি নিয়ে আপনি যদি মোটা দাগে একমত হন, এটি মানে আমরা ছোট রাজনৈতিক শক্তি হিসেবে বলছি তো গুরুত্বহীন, কিন্তু মনে করছি যে গণতন্ত্রের জন্য এই বিশাল শক্তি, যারা এই শক্তিসমূহকে বাইরে রেখে শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষমতা কর্তৃত্বের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র টেকসই হয়নি। আমরা বলছি না 24, আমরা 91, 96, 2001, 8 সালে নির্বাচন নিয়ে বিতর্ক থাকলে অনেকগুলা নির্বাচনী বন্দোবস্তে আমরা কিন্তু মোটামুটি এগিয়ে ছিলাম, কিন্তু আমাদের টেকসই হয়নি, আমরা গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারিনি। আমাদের মোটামুটি বুঝতে পারছি। তবে একটি কথা যোগ করে দিই আপনার সাথে, যে সংগঠনগুলো বললেন যে সাচিব বা উদাহরণ হিসেবে যে ড্যাব না বিএমএ, কিন্তু আমাদের দেশে কিন্তু প্র্যাকটিস যখন যারা ক্ষমতায় থাকে তাদেরই সিলসিলা যারা তারা পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়ে থাকে না। গণতন্ত্র যদি প্র্যাকটিস করার সুযোগ থাকে, গণতন্ত্র স্বাভাবিকতা যদি বজায় থাকে, দলবাজ গণতন্ত্র যদি না থাকে, তাহলে তো এই স্বাধীন মত তৈরি হবে। আপনি সেই প্রত্যাশা করেই তো এই আলোচনাটা করবেন। আপনি তো
দলবাদী দলতন্ত্রের কথা তো আলোচনা করছি না। জাসদের প্রস্তাব কিনা আমি জানি না, আমাদের দলের প্রস্তাব, প্রথম অন্য দলরা বোধহয় এইভাবে বলেনি, না কখনোই বলে না, এখনো বলছে না, আমরাই বলছি কথা। অন্য হয়তো বলতে পারেন, অন্য দলের যেটা প্রস্তাব, এই যে উচ্চ পরিষদ গঠন প্রক্রিয়ার কথা যেটা বলছেন, কিভাবে গঠিত হবে, কেউ কেউ বলছে পিআর পদ্ধতি, তার মানে জাতীয় সংসদ নির্বাচনে জাসদ যদি 1 কোটি ভোট পায় থাকে এবং টোটাল ভোট কাস্টিং এর ওইটা ভাগ করে সেই অনুপাতে তারা উচ্চ কক্ষ, বলা হয় নাই যে জাসদের লোকই তারা নিয়োগ দেবে, বা বিএনপিও এটা কিন্তু বলে নাই যে আমরা বারবার বলেছি উচ্চ কক্ষে বিভিন্ন শ্রেণী পেশার যারা একাডেমিশিয়ান, যারা অগ্রগামী মানুষ, আলোকিত মানুষ, তাদেরকে দিয়ে গঠন করা হবে। কিন্তু আটকে আছে হলো ওই জায়গাটায় যে এই গঠন প্রক্রিয়া বিএনপি ওই যে নারী আসনের মতো যেভাবে 3:1 বা 4:1 সেই গঠন প্রক্রিয়ার জায়গাটা আটকে রয়েছে। স্বপন ভাই যেটা বলেন ওই জায়গাটা এই জিনিসটা আটকে রয় নাই। আমরা যেটা বলেছি যে পার্লামেন্টে প্রতিনিধিত্ব অনুযায়ী, পার্লামেন্টে এমপির প্রতিনিধিত্ব অনুযায়ী যে কজন যে দিতে পারবে সে সেভাবেই দিবে, তবে নিয়োগটা শ্রেণী পেশার মানুষের গতানুগতিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে হবে না। এটা রাজনৈতিক দল নিয়োগ করছে, আমরা বলেছি সেটা বিএনপি নিয়োগ করছে, সব রাজনৈতিক দল রাজনৈতিক দল নিয়োগ করছে। আমরা বলছি রাজনৈতিক দলের অধীনে শ্রেণী পেশা মানুষ প্রতিনিধিত্ব করবে না, স্বাধীনভাবে বিএনপির একটা গুণগত উন্নতির জায়গা, যেটা আমাদের কনসেপ্টের সাথে কিছুটা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে যে তারা এই উচ্চকক্ষে যে জ্ঞানী গুণী বিভিন্ন শ্রেণী পেশা মানুষদেরকে তারা অন্তর্ভুক্ত করতে চায় এবং তাদের অবদানটাকে নিতে চায়, সেটা আবার তারা তাদের দলের মনোনয়নের ভিত্তিতে তারা নির্ধারণ করবে। আমরা বলছি এই পার্থক্যটা আমাদের আছে। আচ্ছা, এরকম তো বেশ কিছু ইস্যু নিয়েই মতবিরোধ বা বিতর্ক চলছে। এর মধ্যে আভ্যন্তরীণ রাজ্যকে আপনার একটা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, এই একটি গ্রুপ কিন্তু সংবিধানও বাদ দিতে চাচ্ছে, নতুন করে সংবিধান লেখা বা সেই অনুযায়ী গণভোট তৈরি করা, এরকম বিষয় আছে। তো এই সমস্যার সমাধানে কি সংসদ নতুন করে সংবিধান রচনা করাটা কতটা যৌক্তিক বা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? নতুন আর পুরান তো সেকেন্ডারি, তার আগে তো সংস্কার নিয়ে কথা হচ্ছে। এসব সংস্কারের আলাপ যেই জায়গাটায় ঠেকছে এসে বিএনপির বক্তব্য হইল সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবে এবং তার আনুপাতিক হারে উচ্চ কক্ষে যাবে, এই হলো বিএনপির বক্তব্য আসনের ভিত্তিতে। আর জামাতের বক্তব্যটা হইল এই সংসদ সদস্য যেটা হবে সংখ্যানুপাতিক হারে ভোটের সংখ্যার ভিত্তিতে। যদি সেটা না মানে তাহলে উচ্চকক্ষ যখন বানাবে তখন সংখ্যানুপাতিক ভোটে আসুক এক জায়গায়, তাতে তারা প্রতিনিধি পায়, হিসাবটা সহজ। আর বাংলাদেশে এই ইউনূস সরকারের মতো সরকার যতক্ষণ থাকবে তখন সব দল, রাজনৈতিক দলগুলো ওই দামি জায়গায় গিয়ে বৈশা আলাপ করার সুযোগ পাবে। যখনই এইটা নির্বাচন হয়ে যাবে তখন আপনি যেই দল ক্ষমতায় যাবে আর ওই আলাপ হবে না। সুতরাং ইউনূস সাহেব যতক্ষণ থাকে ততক্ষণই অনেক লোকই দাওয়াত পাবে। আমারও যদি এখন একটা দল থাকতো আমিও দাওয়াত পাইতাম। এখানে মেইন স্টেক হোল্ডার বিএনপি, জামাত আর যদি আপনি এনসিপি ধরেন, এই 3টে দল বাদ দেন, বাদ দেওয়ার পর 100 দল বাংলাদেশে আছে। ঐক্যমত হইলে তো কি হবে? 100 দলে 500 করে লোক হলে 50,000 লোক, কি হবে কি? সুতরাং এই আলোচনাগুলো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ তা না। কিন্তু এখন আসেন, বাবুল একটা কথা বলছে যে কি, যে আপনার যে ভোটে যদি সরাসরি নির্বাচিত না হয়, সংখ্যানুপাতে হয়, তখন কিন্তু এতে যোগ্য লোক অনেক পাবে না। ভোট হয়ে গেল কিন্তু জামাত 30টা সিট পেয়ে গেল, আপনি দলকে আরো বেশি ক্ষমতায়িত রাখেন। এখন মীমাংসিত না, এখন আপনি আসেন, এখন রাষ্ট্রপতি নির্বাচনও যদি এই সংসদের সদস্যের ভিত্তিতে হয়, সেখানে একটা প্রস্তাব আছে ইউনিয়ন চেয়ারম্যান সহ প্রায় 70,000 হয়, সেই ভোটটাই যান, সেখানেও যাবেন না। বড় দল যদি কেউ সেখানে না যায়, কারণ আপনি যদি 300 এমপির মধ্য থেকে মেজরিটি যদি বিএনপি পায় তাহলে তো রাষ্ট্রপতি তাদের হয়ে যাবে। আর আপনি যদি 70,000 লোকে ভোট দেয়, সেখানে বিভিন্ন দলের আছে। আর একটা ব্যাপার আছে, এই সংখ্যানুপাত লাগবে না যদি আপনি স্থানীয় নির্বাচন আগে করেন। কেন স্থানীয় নির্বাচন আগে করে? ধরেন বড় দল রাজি হয় না কেন? আমি বলে দিচ্ছি আপনাকে আমার ওপিনিয়ন, এটা জনগণের ওপিনিয়ন না। জনগণ বলতে একটা ভেগ টার্ম আমরা ইউজ করি। জনগণ বলতে কেউ 100% জনগণ নাই, প্রত্যেকের বলা উচিত কি আমাদের দলীয় জনগণ, তাহলে বোঝা যায় যে কয়জনে বলে। আমরা যদি 2096 বলেন, 91, 96, 2001-এর জরিপ করি, তাহলে আপনি 33-35% ভোট পাবেন বিএনপির আর আওয়ামী লীগের। কাজে বিএনপি যখন বক্তব্য রাখে জনগণের, তো বলা উচিত দলীয় জনগণের, কারণ আপনার লোক
35%, বাকি 65%। 35% ভোট পায় সে, কিন্তু বাকিদের বাদ দিয়ে তো সে রাজনীতি করে না। সে তো চায় যে সবাই আসুক তার কাছে। জনগণ সব আপনার না অলওয়েজ, কারণ অন্য দল আছে না, তার তা জনগণ আছে, কিন্তু দাবি করে আর কি সবার মঙ্গলের জন্য কাজ করতে চায়। দুই নম্বর, স্থানীয় নির্বাচন আগে করলে কি হয়? স্থানীয় নির্বাচন আগে করলে বাবুল ভাইয়ের এলাকা দিয়ে বিএনপির 5টা লোক দাঁড়াবে, তার থেকে একদম নির্বাচিত হইলো, কিংবা অন্য দলের হইলো। উপজেলা নির্বাচন সেইভাবে করেন, দেখা গেল বিএনপিরও হইতে পারে, জামাতেরও হইতে পারে। তারপর যদি সংসদ নির্বাচন হয়, তখন যিনি এমপি হবেন 3 জনের সমন্বয় কিন্তু কঠিন। কিন্তু এখন যে সংস্কার আলোচনা চলছে সেখানে কিন্তু স্থানীয় সরকারে আর কোনো দলীয় মার্কা দেবে না, এরকম মার্কা থাকবে না, কিন্তু দলের লোক তো থাকবে, এটা তো আমরা বুঝবো। যদি সংসদ নির্বাচনটা আগে হয়ে যায়, তারপরে কিন্তু যখন স্থানীয় নির্বাচন হয়, তখন এমপি সাহেবের নির্দেশ মতো উপজেলা চেয়ারম্যান এবং দলীয় ইউনিয়ন চেয়ারম্যান ফিক্স হয়ে যায়। তারপরে যখন দলটা দাঁড়ায়, আপনি যেটা বলছেন এটা দেখে আসছেন এতদিন, এখনো কি তাই হবে? আমি বলে দিচ্ছি আপনাকে, তখন কি 3 জনের যখন সমন্বয় হয়, এমপি, উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন চেয়ারম্যান 3 জন এক, প্রশাসন 0, এবং 3 জন যা বলবে এর বাইরে বাংলাদেশে গত 53 বছরে কেউ যায় নাই। সুতরাং আমি একটা সাধারণ লোক হিসাবে, যদি আপনি সংখ্যানুপাতে না যান বা অন্যভাবে না যান, নানান আপনি স্থানীয় নির্বাচনটা আগে করতে পারেন। ইতিমধ্যে আলাপ হইতেছে সিটি কর্পোরেশন নির্বাচনটাকে আগে দিবে। সিটি কর্পোরেশনের যেহেতু একটা বিতর্ক হইতেছে, সুতরাং সিটি নির্বাচন যদি আগে দেয়, তার সাথে যদি কমিশনার নির্বাচনটাও দিয়ে দেয়, তাহলে আমরা একটা টেস্ট কেস হইতে পারে প্রশাসন কদ্দুর পারে লেভেল। কিছুক্ষণ আগে যে কথা বলছিলেন যে এই সরকারের সীমাবদ্ধতা নিয়ে বা সংজ্ঞা নিয়ে, তো সেই হিসাবে কি এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দিতে পারে? আপনি যদি নির্বাচনের জন্য চাপ দিতে থাকেন, যদি টেস্ট মিল যদি নির্বাচন দেয়, উনি দিতে পারেন। আর যদি না দিতে পারেন, একান্তই চলে যাবেন, থার্ড পার্সন উইল কাম। আমি আপনাকে বলে দিচ্ছি, এই সরকারের কাছ থেকে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, যে যে ফর্মেই থাকেন, মিনিমাম ঐক্যমত্যে আইসা কিভাবে আসবেন সেটা আমরা জানি না। আমি যেহেতু রাজনীতি করি না, ঐক্যমত্যে না আসলে, যদি নির্বাচন না হয়, নির্বাচন না দিয়েও কিন্তু এই সরকার চলে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি। যদি চলে যায়, তাহলে যাদের সুনিশ্চিতভাবে ক্ষমতায় আসার কথা, তাদের জন্য কিন্তু একটা কি বলে, একটা হতাশার জায়গা আবার তৈরি হবে। সুতরাং আমি মনে করি যে কোনো ফর্মে আপনার এই নির্বাচন আদায় করতে হবে। কিন্তু আমার একটা কোশ্চেন মার্ক থেকে যায় যে লেভেল প্লেইং ফিল্ড, ইতিমধ্যে জামাত একবার বলছে যে লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত, এই সব দল কিন্তু বলছে বিগত 12 বছর যাবত, 12-14 বছর যাবত, যে লেভেল প্লেইং ফিল্ড বলতে শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই আছে। এখনো কিন্তু সেই প্রশাসন আছে। সেই প্রশাসন থাকলে যারা আস্থায় নিবে যে লেভেল প্লেইং ফিল্ড আছে, তাহলে আমাদের সেখানে একটা কোশ্চেন মার্ক থেকে যাবে সাধারণ লোকের, যে সেম প্রশাসন আজকে যারা রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ বাদে, তাদের জন্য এই একই প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড হবে, হইল কিভাবে এবং নিশ্চিত। এটি আসলে আরেকটি বড় আলোচনা, আমরা হয়তো আজকে এই সংক্ষিপ্ত সময় পাবো না, এটা নিয়ে আবারও আলোচনা করতে। আমি একটু শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে আসতে চাচ্ছি। ওনার আলোচনা থেকেই যেটি হচ্ছিল যে স্থানীয় নির্বাচনে বিএনপির অনীহা, এই কারণে উনি একটা মন্তব্য করেছেন। পাশাপাশি আমি আপনার কাছে একটু আপনার আশ্বাসও চাচ্ছি যে ভবিষ্যতে এই সংকট নিরসনে এত বড় দলের প্রতিনিধি আপনি, সেই হিসাবে সমাধানেরও যদি কোনো পথ আপনার জানা থাকে একটু জানাবেন। না, সেটা রাজ্জাকি ভাই বলেছে তার কথা। আসলে স্থানীয় সরকার নির্বাচন আরো বড় প্রক্রিয়া, আরো বৃহৎ প্রক্রিয়া। এই দুর্বল সরকার যারা একটা জাতীয় নির্বাচন করবার সাহস, তাদের পক্ষে এত দক্ষ যজ্ঞকাণ্ড, প্রথমে এটা কোনো এক্সপেরিমেন্ট হতে পারে না। এটা কোনো ফেডারেশনের নির্বাচনও না, এটা কোনো ক্লাবের নির্বাচন না, এটা কিন্তু বা কোনো শিক্ষক প্রতিনিধি, স্থানীয় সরকার নির্বাচন। 70,000 প্রতিনিধি, 80,000 প্রতিনিধি নির্বাচিত হবে, কত হাজার ব্যালট। এখন আপনি যখন জাতীয় নির্বাচন দিবেন, তার আগে যে আপনি এত বড় একটা কাণ্ড করে নিয়ে বসবেন, এটা যুক্তিসঙ্গত না। আর একটা বিষয় হলো কি শোনেন, হ্যাঁ ঠিক আছে, স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হতো, হ্যাঁ, কিন্তু সেটা যত দ্রুত আপনি জাতীয় নির্বাচন করতে পারতেন, তারপরে আপনি যত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন করতে পারতেন, সেটাই হতো সবচেয়ে বেশি কাম্য। জাতীয় নির্বাচন কি কারণে ডিসেম্বর পর্যন্ত নেওয়া লাগবে সেটাও আমার বোধগম্য নয়। এই নির্বাচন কিন্তু অক্টোবর-নভেম্বরও হওয়া সম্ভব ছিল, এবং অবশ্যই ডিসেম্বরের মধ্যে আরও হওয়া সম্ভব ছিল। কি কারণে এত পিছিয়ে গেল যে নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে? তো আপনি যদি ডাকসু নির্বাচন দিয়ে দিলেন, স্থানীয় মেম্বার কে হলো, চেয়ারম্যান হয়ে গেল, এটা দিয়ে জাতির সমস্যার সমাধান হয়ে যাবে, বা জাতির গতিপথ নির্ধারণ হবে, বা গণতান্ত্রিক রূপায়ণ হবে, এটা আশা করার কোনো কারণ নাই। যে গণতান্ত্রিক রূপায়ণের জন্য আপনি কি মনে করেন যে এই যে যত মানুষ আত্মাহতি দিল, প্রাণ দিল, কি এরা কি কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, এই জন্য দিয়েছে? আপনি ওই যে ঘোড়া জোড়া দেওয়ার মতো, মানে গাড়ির আগে ঘোড়া না, ঘোড়ার আগে গাড়ি জোড়া দেওয়ার একটা সামিল তো হতে পারে না। সেটা না, স্থানীয় সরকার নির্বাচন আমাদের লাগবে না সেটাও না, জাতীয় নির্বাচন লাগবে সর্বাগ্রে, এটা আমার ধারণা বা আমার বক্তব্য। এবং ওই রাজ্জাকি ভাই
ভাই যেটা বলছে যে সংকট আছে, এই সরকার চলে যাইতে পারে বা নানান ধরনের সংখ্যা এখনো কেটে যাচ্ছে না, তো সংখ্যা যদি কেটেই না যায়, আমার যদি সরকার শূন্য হয়ে যায়, তাহলে মেম্বার চেয়ারম্যানদের সরকার গঠন করতে পারবো? এটা কি সম্ভব? যে সেই জন্য আপনার মূল ভিত্তির জায়গাটা ঠিক না করে আপনি বাকি নিয়ে ডান দিয়ে বাম দিয়ে যদি ঘুরেন, এটা কাম্য হতে পারে না। এটা হলো আমার বক্তব্য। আচ্ছা, আমরা একটু একদম শেষের দিকে আসছি। স্বপন ভাই, আপনার কাছ থেকে, আপনি যেহেতু এই আগামীকালের বৈঠকেও আপনি অংশ নেবেন, তো আপনার কাছ থেকে যে জানতে চাচ্ছি যে আমরা কি শেষ পর্যন্ত আশাবাদী হতে পারি যে ঐক্যমত্য কমিশন থেকে অন্তত একটা ইতিবাচক নির্দেশনা পাওয়া যাবে, নাকি এই দলগুলোর এই যার যার অনর অবস্থান এইভাবেই থেকে এটি শেষ হবে? আমরা তো ইতিমধ্যে দেখেছি অনেকগুলো বিষয়ে যারা আগে যে জায়গায় অবস্থান নিয়েছিল সেগুলো কিছুটা পরিবর্তিত বক্তব্য তারা পরে উপস্থাপন করেছে। ঐক্যমত্য কমিশন থেকে যে সময়টি দেওয়া হচ্ছে এই জন্যই যে যা অবস্থানটা ছিল সেটিকে আরও একটু মিনিমাইজ করবার ক্ষেত্রে দলীয় ফোরামে আলোচনা করার মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছানো যায় কিনা। আশাবাদী হওয়া ছাড়া তো কোনো বিকল্প নেই, কারণ অংশগ্রহণকারী হিসেবে আশাবাদী যে হয়তো মিনিমাম একটি ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে। আমরা মনে করছি যে জুলাই গণ অভ্যুত্থানে এত বড় আত্মত্যাগের কারণে, এত আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ তৈরি করবার প্রত্যাশা তৈরি হয়েছে, এই রক্তের ঋণ শোধ করবার জন্য আমাদের একটা ঐক্যমত্যে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে যারা বড় স্টেক হোল্ডার আমরা মনে করি, বড় রাজনৈতিক দল মনে করি, তাদের এই দায়িত্বের জায়গাটা আরও বেশি। এবং একটা কথা আমি বলতে চাই আপনাকে, আমরা যখনই কোনো ক্ষমতা কাঠামোর বিন্যাসের বিষয় বলি, আমরা পরপর দুইবার প্রধানমন্ত্রীর কথা বলি, আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা বলি, তখন বলা হয় যে আগামী সরকার কারা থাকছে তাদের ক্ষমতাকে লাগাম ধরার জন্য এইসব প্রস্তাব বলা হচ্ছে। আমরা বলতে চাই যে আগামী সরকারের পরের সরকারও তো থাকবে, তারপরের সরকারও তো থাকবে। সুতরাং শুধু আগামী সরকারকে সামনে রেখে কিন্তু আলোচনাটা হচ্ছে না। অনাগত দিনগুলো আগামীবার বিএনপি ক্ষমতায় আসতো, তারপরে অন্য কেউ আসতে পারে, তাইলে তখন বিএনপি তো দাবি তুলবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল ZSRM প্রেজেন্টস রোড টু ডেমোক্রেসি। আজ এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7টা 30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।